দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 3:5 হলে এবং তাদের গুণফল 2160, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? অর্থাৎ এখানে দুটো সংখ্যা বলেছে, একটা হচ্ছে 3 আর অপরটি 5। আমি কি ধরলাম, এটা 3x আর 5x, তাহলে 3x আর 5x এর মধ্যে দুটো সংখ্যার হচ্ছে গুণফল। দুটো সংখ্যার গুণফল কত? 2160। দুটো সংখ্যার গুণফল 2160। এখন জানতে চাইছি ছোট সংখ্যাটি কত। তাহলে এই দুটোর গুণফল কত? 3 × 5 = 15, 15x² সমান সমান 2160। তাহলে x² সমান সমান 2160/15, 2160/15। এখানে 15 × 15, 6 × 15 = 60, 4 × 15 = 60, 6 × 4 = 60। অর্থাৎ x² সমান সমান 144। তাহলে x সমান সমান কত? x সমান সমান 12। এবারে আমি সংখ্যা দুটো কি নিয়েছিলাম? একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 5x। তাহলে 3 এর সঙ্গে x মানে 3 × 36, আর 5 এর সঙ্গে x মানে 5 × 60, সরি 5 × 60। অর্থাৎ ছোট সংখ্যাটি হলো 36। ছোট সংখ্যার গড় 30 এবং অপর ছোট সংখ্যার গড় 6। সংখ্যা সমূহের গড় কত? তাহলে বলেছি 6টি সংখ্যার গড় 30। তাহলে মোট কত? মোট 180। আবার বলেছে অপর ছোট সংখ্যার গড় কত? 6। এই অপর 30টি সংখ্যা, অপর 30টি সংখ্যার গড়, অপর 30টি সংখ্যার গড় 6। তাহলে মোট কত? 180। অর্থাৎ 6 আর 30 মোট 36টি সংখ্যার মোট বা সমষ্টি হচ্ছে 0, 6, 3, 360। এখন জানতে চাইছে যে 36টি সংখ্যার গড় কত। তাহলে গড় 360/36 সমান 10। অর্থাৎ 36টি সংখ্যার গড় 10। 10,500 থেকে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ 10,500 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? 10,500। 10,500 দুটো দুটো করে যদি বাদ দিই তাহলে 1, 1 × 1 = 0, 5। এখানে 1 এর দ্বিগুণ 2, তাহলে 2 এর সঙ্গে যা 2 আর এখানে 5 আছে, তাহলে এখানে যা নেব 5 এর থেকে বড় হচ্ছে। তাহলে আমি এই দুটো শূন্য নামিয়ে নেব। তাহলে 0 নাম্বার এখানে একটা 0, এখানেও একটা 0। এবার দেখব 1 দিলে 201, 2 ধরি, 2 × 4 0, 2 × 4 204, 2 3 ধরলে বেশি হবে 6। তাহলে এখান থেকে বিয়োগ করবে কত? 6 আর এটা 9, 96। অর্থাৎ 10,500 থেকে 96 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। অথবা এটাকে আমরা এরকম ভাবেও করতে পারি। আচ্ছা, এখানে 10,500 বা 10,000 কার স্কয়ার? 100²। 10,000 100²। তাহলে 101² কত? 101² হচ্ছে 1, 0, 102, 102। আচ্ছা, এইবারে 102² কত? এটা এর থেকে অনেকটা কম। 102² কত? 102² হচ্ছে 0, 4 আর 104, 104। অর্থাৎ 10,404, 10,404। তাহলে আমরা যদি 10,500 থেকে কত বিয়োগ করতে হবে? 10,500 থেকে 96 বিয়োগ করলে আমি পাবো কি? 10,404, যে কিনা 102 এরই বর্গ। দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 24 এবং তাদের বর্গদ্বয়ের যোগফল
386 এদের একটি, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল কত, ধরি দুটি সংখ্যা কত, x প্লাস y সমান সমান 24। আবার বলেছে দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 386। এবারে তাহলে দুটি সংখ্যা কি কি, তাহলে এখানে x প্লাস y এর হোল স্কয়ার মাইনাস 2xy 386। তাহলে x প্লাস y এর মান কত, 24 হোল স্কয়ার মাইনাস 2xy সমান সমান 386। তাহলে 2xy এখানে বা এখানে 2xy সমান সমান এখানে 24 স্কয়ার কত, 576। তাহলে এটা যেমন এদিকে যাবে 576 মাইনাস প্লাস 386। তাহলে 2xy সমান সমান হচ্ছে 0, 8 আছে কয় দেবো, 17, 9, 4 1 5 190। তাহলে xy সমান, এটা মাইনাস উঠে গেল। এবার xy সমান সমান 190/2 বা এটাকে 95। দুটি সংখ্যার গুণফল কত, 95। তাহলে এইবারে xy সমান সমান 95। এবারে এই দুটো কে এমন ভাবে হচ্ছে এমন দুটি সংখ্যার গুণফল বের করতে হবে যার যোগফল 24 হবে। এখানে কি পাচ্ছি, 5 19 95। তাহলে 5 আর 19 এর যোগফল 24 আর 5 গুণ 19 গুণ করলে 95। তাহলে এখানে দুটি সংখ্যা কি কি, 5 আর 19। তাহলে আমার অপশনে কি আছে, 5। তাহলে উত্তর হবে 5। 3 অঙ্ক বিশিষ্ট যে ক্ষুদ্রতম সংখ্যা 10 12 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাটি কত। তাহলে এখানে 3 অঙ্ক বিশিষ্ট বলেছে, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা। আচ্ছা এখানে সংখ্যাগুলো কি কি বলে, 10 12 15, 10 12 15। তাহলে এর এলসিএম কত, এর এলসিএম 60। আচ্ছা এবার যে তাহলে এই 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি প্রথম সংখ্যা হবে 60 প্লাস 3 সুতরাং 63, কিন্তু বলেছে আমার 3 অঙ্কের সংখ্যা। তাহলে এই 60 এর দ্বিগুণ, 60 এর দ্বিগুণ কত, 120 প্লাস 3 সমান সমান 123। অর্থাৎ 123 কে 10 12 এবং 15 দ্বারা যাই দিয়ে ভাগ করি না কেন, প্রতি ক্ষেত্রে ভাগফল এই ভাগশেষ 3 থাকবে। একটি সংখ্যার 80% সঙ্গে 80 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত। তাহলে ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি 100%, সংখ্যাটি 100%। এখন বলেছে এই সংখ্যার 80%, তাহলে এই সংখ্যার 80%, এই সংখ্যার 80% এর সঙ্গে যদি 80 যোগ করা হয় তাহলে সংখ্যাটি পাবো। তাহলে এই দুইয়ের ফারাক কত, 100 আর 80 মধ্যে ফারাক 20%। তাহলে আমি যদি এর সঙ্গে 80 যোগ করি, অর্থাৎ 80% সঙ্গে 80 যোগ করি, তাহলে 100 পাচ্ছি। তাহলে এই যে ফারাকটা, এই যে 20%, এই 20%টা হচ্ছে 80। 20% যদি 80 হয়, একে কত আর 100%টা কত। যেহেতু আমার 100% আমার মূল সংখ্যা, তাহলে ইন্টু 100/20, 400। অর্থাৎ মূল সংখ্যাটি হলো 400। দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের বিয়োগফল 81, বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে এইখানে দুটো সংখ্যা। আচ্ছা এই অঙ্কটা করার আগে আমি একটা ছোট জিনিস দেখাচ্ছি। ধরি 2 স্কয়ার কত, 2 স্কয়ার 4, আর 3 স্কয়ার কত, 3 স্কয়ার 9। তাহলে এই দুটো পার্থক্য কত, 5। এবারে এই পার্থক্যের সঙ্গে যদি আমি 1 যোগ করি,
এক যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যাটা পাবো। আর যদি 1 বিয়োগ করে 5 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে আমি ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে 5 প্লাস 1/2 সমান সমান 6/2 সমান সমান 3, অর্থাৎ বড় সংখ্যাটা পেলাম। ঠিক তেমনি এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81। এখন বলেছে যে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে এর সঙ্গে আমি 1 যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা 82/2 সমান সমান 41, অর্থাৎ বড় সংখ্যাটি হবে 41। একটি অর্ধপূর্ণ তেল সহ পাত্রের ওজন 55 কেজি এবং 1/3 পূর্ণ তেল সহ পাত্রটির ওজন 40 কেজি, শূন্য পাত্রটির ওজন কত? তাহলে এখানে বলেছি যে যখন অর্ধেক তেল থাকে তখন পাত্রের ওজন কত? 55 কেজি। আর যখন 1/3 অংশ তেল থাকে তখন ওজন হচ্ছে 40 কেজি। তাহলে কি বলতে পারি যে 1/2 মাইনাস 1/3 সমান সমান 55 মাইনাস 40। তাহলে এটা 6, 3 মাইনাস 2 সমান সমান 15। আর 1/6 সমান সমান 15। তাহলে 1 সমান সমান কত? 90। অর্থাৎ পাত্রটিতে জল ধরে কত না 90 কেজি। অথচ যখন অর্ধেক জল থাকে তখন তার ওজন হচ্ছে 55 কেজি। অর্থাৎ অর্ধেক থাকা অবস্থায় বালতির জল প্লাস বালতির ওজন প্লাস জলের ওজন। তাহলে এই 90টাকে যদি আমি অর্ধেক করি তাহলে অর্ধেক করলে কত হবে? 45। আর অর্ধেক বালতির ওজন, অর্ধেক জলপূর্ণ অবস্থায় বালতির ওজন কত? 55। তাহলে পার্থক্য কত? পার্থক্য 10। এই 10টাই হলো বালতির ওজন, অর্থাৎ 10 কেজি বালতির ওজন। এটাকে আবার একটু অন্যভাবে করা যায়। আচ্ছা, যখন অর্ধেক জলপূর্ণ থাকে তখন বালতির ওজন কত? 55 কেজি। আচ্ছা, তাহলে পূর্ণ করলে কত হবে? তাহলে আমি যদি ডবল করি, পূর্ণ নয়, যদি ডবল করলে 55 ডবল 110, অর্থাৎ 55 মধ্যে বালতির ওজন একবার ছিল, কিন্তু যখন আমি 55 ডবল করছি 110 মধ্যে দুবার বালতির ওজন আছে। আচ্ছা, এবার বলছে 1/3 অংশ যখন জলপূর্ণ ছিল তখন ওজন কত? 40 কেজি। 40 কেজির মধ্যে একবার বালতির ওজন আছে। আচ্ছা, এবার এই 1 ইউনিট যদি 40 হয় তাহলে 3 ইউনিট কত? 3 40 120। অর্থাৎ এখানে 40-এর 3 গুণ আছে, তাহলে এইখানে 3 বার বালতির ওজন আছে। এইখানে 2 বার বালতির ওজন, এখানে 3 বার বালতির ওজন, অথচ জল ভর্তি বালতি। এবারে এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য 10, অর্থাৎ বালতির ওজন 10 কেজি। 12 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ ছিল। তাদের বর্তমান বয়সের সমষ্টি 72 বছর। পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে বর্তমান, এটা অতীত। তাহলে বর্তমান আর অতীত। বর্তমান থেকে অতীত অর্থাৎ 12 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাদার ইস্টু সন বা ডটার, ডটার কত ছিল? 1:3। আচ্ছা, এইখানে মোট বয়স কত? 72 বছর। এখানে মোট বয়স 72 বছর। তাহলে 72 বছর থেকে যদি আমি 12 বছর কমাই, অর্থাৎ পিতার বয়সও 12 বছর কমবে আর কন্যার বয়সও 12 বছর কমবে, অর্থাৎ 12 24 বছর, অর্থাৎ 24 বছর কমলে কত হবে? এখানে 48 বছর। তাহলে এখানে 3 ইউনিট আর এটা 1 ইউনিট, মোট হচ্ছে 4 ইউনিট। 4 ইউনিটের মোট 4 বারং 48, 12। তাহলে পিতার বয়স কত ছিল 12 বছর আগে? 3 বারং 36 বছর। আর কন্যার বয়স 12 বছর। এটা 12 বছর আগের বয়স ছিল। এবারে বলেছে বর্তমানে পিতার বয়স কত? তাহলে বর্তমানে পিতার বয়স এখান থেকে 12 যোগ করতে হবে, তাহলে 36 আর 12 48, অর্থাৎ 12 বছর পরে বা বর্তমানে পিতার বয়স
48 বছর। কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 2 বছরের সুদে আসলে 825 টাকা হয় এবং একই হারে বিনিয়োগ করলে 4 বছরের সুদে আসলে 900 টাকা হয়। সুদের বাৎসরিক হার কত? তাহলে এখানে বলেছে কত, 2 বছর পরে টাকাটা জমা দেওয়া, 2 বছর পরে কত হচ্ছে 825 টাকা। আর একই পরিমাণ টাকা 4 বছরে হচ্ছে কত হচ্ছে, 4 বছরে হচ্ছে 900 টাকা। তাহলে এই দুটো টাকার পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 75 টাকা। তাহলে 2 বছরে 75 টাকা, কি বলেন, 2 বছরে 75 টাকা। তাহলে এইখানে যে বলেছে যে 825 টাকা, তাহলে এখানে এই 75 টাকা যোগ হয়ে 825 টাকা এসছে। তাহলে 825 থেকে যদি আমি 75 বাদ দিই, 825 মাইনাস 75, তাহলে 750 টাকা। অর্থাৎ এটা হচ্ছে আমার আসল টাকা, 750 টাকাটা হচ্ছে আসল টাকা, আর 2 বছরের সুদ হচ্ছে 75 টাকা। এইবারে কি বলবো, পিটিআর বাই 100, PTR বাই 100 ইজ ইকুয়াল টু 75। মানে এটা ইন্টারেস্ট, এটা ইন্টারেস্ট, পিটিআর বাই 100 সমান ইন্টারেস্ট। তাহলে পি কত বা প্রিন্সিপাল 750 টাকা ইন্টু টাইম কত, 2 বছর, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, আর এটা হচ্ছে 100 সমান সমান ইন্টারেস্ট কত 75 টাকা। তাহলে আর সমান সমান 75 ইন্টু 100 বাই 750 ইন্টু 2, 5, অর্থাৎ 5%। অর্থাৎ সুদের হার কত, সুদের হার 5%। একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে 66 হলো, পূর্বতন ছাত্র সংখ্যা কত? তাহলে ধরি আগে 100% ছাত্র ছিল, আর এখন বৃদ্ধি হয়েছে কত, এখন বৃদ্ধি হয়েছে 120। অথচ বলা হচ্ছে যে এখনকার ছাত্র সংখ্যা 66 জন। তাহলে পূর্বে কত ছিল? তাহলে পূর্বে মানে এই 100%টা কত? তাহলে কি হবে, 66 আমার চাই কত, 100%, 100 এটা দেয়া ছিল 120, তাহলে এটা 5, এটা 6, সরি এটা 66 হবে, 6, 6 11 সেটা 5 11 55। অর্থাৎ পূর্বে মোট ছাত্র সংখ্যা ছিল 55 জন। একটি দণ্ডের 25% অংশ কালো, একটি দণ্ডের 25% অংশ কালো রং এবং অবশিষ্টের 30% অংশ লাল রং দ্বারা রঞ্জিত হলো। কালো অংশটি লাল অংশ অপেক্ষা 3 মিটার বড় হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? এখানে ধরি দণ্ডটি কত, দণ্ডটি 100%। এবার বলছে 100% এর মধ্যে 25% হচ্ছে কালো কালো রং করা। তাহলে যদি 25% বাদ দিই, এখান থেকে যদি 25% বাদ দিই, তাহলে পড়ে থাকছে কত, 75%। এইবার বলছে বা 75 মিটার, আমি তো 5% বাদ দিলাম, আমি ধরলাম যে দণ্ডটি 100 মিটার, তার থেকে 25% 25 বাদ গেল, তাহলে পড়ে থাকলো কত, 75 মিটার। এখন বলছে এই এই অবশিষ্ট অংশের 30% লাল রং করা আছে। তাহলে 75 যদি 100% হয়, 75 যদি 100% হয়, তাহলে 10% কত, 10% 7.5, 7.5, তাহলে 30% কত, 30%, 30%, তাহলে 3 সাথে 21 আর 3 5 15, অর্থাৎ 22.5, 22.5, অর্থাৎ 30% অংশটা হচ্ছে 22.5, অর্থাৎ লাল অংশ হচ্ছে 22.5। তাহলে আগে হচ্ছে 25% ছিল কালো, আর 22% হচ্ছে 22.5% হচ্ছে লাল। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2.5। এই 2.5টাই হচ্ছে 3। বলেছে যে কালো অংশ লাল অংশের থেকে 3 মিটার বেশি বড় বা লম্বা,
তাহলে এই 2.5 যদি 3 মিটার হয় তাহলে এই 100টা একই কত 3/2.5 বা 100 সমান সমান 3 × 100/2.5 শূন্য 440 সমান সমান 120 অর্থাৎ দণ্ডটির দৈর্ঘ্য 120 মিটার। 228 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে এক বিক্রেতা 5% ক্ষতি হলো, 10% লাভ করতে হলে ওই দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? এখন বলছে যে ধরি দ্রব্যটির ক্রয় মূল্য কত 100%। এবার প্রথমে সে 5% ক্ষতিতে বিক্রি করেছে, 5% ক্ষতিতে বিক্রি করেছে, মানে এটা 5% ক্ষতি, তাহলে 95 টাকায় বিক্রি করেছে ধরি। এইবার তার ইচ্ছা হয়েছে সে 10% লাভ করবে, 10% লাভ করবে, তাহলে 10% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে 110 + 10 110। এখন বলা আছে যে 95 অংশটা হচ্ছে কত বলেছে 228 টাকা, 228 টাকা, তাহলে 110 অংশটা কত? তাহলে কি বলতে পারি 228 ইন্টু 110/95, 110/95, তাহলে এটাকে কাটবো কি 5 × 19 = 95, 19 × 19, 19 × 2 = 38, এটা 5, 5 × 10, 5 × 2 = 10, তাহলে কত 12 × 24 = 4, 12 × 24 = 4, 24 = 4, 12 × 24 আর 2 = 26, অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 264 টাকা। অর্থাৎ দ্রব্যটির 110% বা 10% লাভে বিক্রি করলে তার দাম হবে 264 টাকা। চালের দাম প্রতি বছর 10% বৃদ্ধি পায়, চালের বর্তমান মূল্য কুইন্টাল প্রতি 1936 টাকা, 2 বছর আগে কুইন্টাল প্রতি চালের মূল্য কত ছিল? আচ্ছা, তাহলে প্রতি বছর চালের দাম কত বাড়ে 10% করে বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পেয়ে পেয়ে অর্থাৎ প্রথম বছর 10% বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর 10% বৃদ্ধি পেয়ে এখন হচ্ছে 1936 টাকা। তাহলে 1936 টাকা থেকে যেহেতু 110% করে হয়ে এসছে, তাহলে আমার ফিরে যেতে গেলে 10% করে কমাতে হবে। তাহলে 1936 ইন্টু আমার 110 করে বেড়ে এসছে, এখন ফিরতে হবে আমার 100-তে, তাহলে 100/110 ইন্টু 100/110 শূন্য 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 11, 11 × 11 8, 83, 7 × 77, 6, 6 × 66, 11 × 11, 6 × 66 সমান 1600 টাকা। অর্থাৎ 2 বছর আগে কুইন্টাল প্রতি চালের মূল্য ছিল 1600 টাকা। কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরের সুদের মূল্যের দ্বিগুণ হয়, বাৎসরিক সুদের হার কত? এক্ষেত্রে একটা সূত্র আছে। কি সূত্র? না যত গুণ হবে তত থেকে 1 বিয়োগ ইন্টু 100 বাই ইয়ার অথবা রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে যে 20 বছরের সুদের মূল্য দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ 2 - 1 ইন্টু 100, 100/20 সমান সমান 100/20, 5 সমান 5%, অর্থাৎ সুদের হার 5%। একটি ক্লাবে ভদ্রলোক ও ভদ্রমহিলার সংখ্যার অনুপাত 5:6, 22 জন ভদ্রমহিলা ক্লাব পরিত্যাগ করলে আগের অনুপাতের বিপরীত হয়, ক্লাবের ভদ্রলোকের সংখ্যা কত? এখানে ধরি ভদ্রলোক 5x এবং ভদ্রমহিলা 6x, তাহলে 5x/6x। এখন বলেছি যদি 22 জন ভদ্রমহিলা চলে যায়, তাহলে চলে যাবে বিয়োগ 22 জন, তাহলে সেই অনুপাতটা ঘুরে যাবে বলতে কি 5:6 ছিল, এখন 6:5। আচ্ছা, তাহলে এটাকে গুণ করি 6 × 36
এক্স মাইনাস 5 দুগুণে 10, এই 6 দুগুণে 12, 2, 6 দুগুণে 12 একে 13 সমান সমান 5 5 25 এক্স। তাহলে এখানে 36 এদিকে এলে 36 এক্স থেকে 25 এক্স বাদ দিলে কত? 9x। এই 11x, 11x সমান সমান এটা এদিকে গেলে প্লাস হবে মাইনাস 132। x সমান সমান 132 বাই 11, তাহলে এটা কত হচ্ছে? 12। 11 কে 11, 11 দুগুণে 22, অর্থাৎ x এর মান হচ্ছে 12। এবার বলেছে যে জানতে চেয়েছে যে ক্লাবে ভদ্রলোকের সংখ্যা কত। তাহলে আমি কি ধরেছি ভদ্রলোকের সংখ্যা 5x, তাহলে x এর মান কত? 12 তো, তাহলে 5 × 12 60, অর্থাৎ ক্লাবের ভদ্রলোকের সংখ্যা 60 জন। দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত হবে 3:1। পাত্রে জলের পরিমাণ কত ছিল? তাহলে দুধ আর জল আছে কত? 7:3 অনুপাতে। তাহলে আমি ধরি দুধ আছে 7x আর জল আছে 3x। তাহলে 6 লিটার দুধ মেশাবো, তাহলে 6 লিটার দুধ মেশাচ্ছি, মেশালে কত হচ্ছে না অনুপাত হচ্ছে 3:1, 3/1। তাহলে এটাকে কি হলো 7x + 6 = 9x। মানে এটা এদিকে এলে কত? 9 থেকে 7 বিয়োগ দিলে 2, 2x, তাহলে এটা -2x, -2x = -6। তাহলে এটা লিখে গেল x = 6/2 = 3। তাহলে x এর মান কত? 3। আচ্ছা, আমার জল আছে কত? আমার জল কত জানতে দিয়েছে, বা দুধ 7x একটা 3x। তাহলে 7x হলে 7 × 3 21 লিটার, অর্থাৎ দুধ হচ্ছে 21 লিটার, আর জল আছে কত? 3 × 3, তাহলে 9 লিটার, অর্থাৎ জল আছে 9 লিটার। 3 জন পুরুষ অথবা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? তাহলে 3 জন পুরুষ, মেল, ম্যান, ওম্যান আর ডে। তাহলে কি বলেছে? 3 জন পুরুষ 5 জন মহিলা, 3 জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ কত দিনে শেষ করতে হবে? 20 দিনে। 20 দিনে। আচ্ছা, 20 দিনটা লাগবে না, আমি কি বলতে পারি যে 3 জন = 5 জন, 3 জন পুরুষ = 5 জন। এখানে বলেছে কত? যে 9 জন পুরুষ, আমি পুরুষ ধরে করছি, মেল, তাহলে 9 জন পুরুষ, আর বলেছে 10 জন মহিলা, তাহলে 5 জন মহিলা = 3 জন পুরুষ, তাহলে 10 জন মহিলা = 6 জন পুরুষ, তাহলে মোট হচ্ছে 15 জন পুরুষ। এখন 3 জন পুরুষ 20 দিন কাজ করে, তাহলে মোট কাজ 3 × 20 পুরো কাজটা, তাহলে বাই 15, 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 দিন, অর্থাৎ 4 দিনে কাজটি শেষ হবে। যদি মহিলা দ্বারা করা হতো সেক্ষেত্রে কি হতো? মহিলা 10 জন হচ্ছে মহিলা, 10 জন মহিলা, আর 9 জন পুরুষ, 9 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ = 5 জন মহিলা, তাহলে 9 জন = 15 জন মহিলা, 15 জন মহিলা, মোট কত হচ্ছে? 25। তাহলে এইবারে শুধু মহিলারা করলে 5 জন মহিলা 20 দিনে করতো, তাহলে 5 × 20 মোট কাজ বাই 20 বাই 25, 5 × 5 = 25, 4 × 5 = 20, 4 দিন। এক্ষেত্রেও 4 দিন। এটা আবার অন্যভাবেও করা যায়। তাহলে এখানে কি বলছে যে মেল, ম্যান, ওম্যান আর ডে। আচ্ছা, বলেছে যে 3 জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, আর 9 জন পুরুষ আর 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। এক্ষেত্রে প্রথম লাইনটা পুরোপুরি গুণ করতে হবে, 3 × 5 × 20, আর এইটাকে ক্রস গুণ করতে হবে, পুরুষের সঙ্গে মহিলা, মহিলার সঙ্গে পুরুষ। তাহলে 5 × 45 আর 3 × 27, 3 × 27 যোগ করলে কত হচ্ছে? এই 3 × 30 নয় বলছি, 3 × 10 = 30, মোট কত হচ্ছে? 75। এই 75টা নিচে বসিয়ে দাও।
তাহলে 5 5 পনেরো 75, 3 5 15, 4 5 20, অর্থাৎ 4 দিনে কাজটি শেষ হবে। অর্থাৎ 9 জন পুরুষ ও 10 জন মহিলা পুরো কাজটি 4 দিনে শেষ করতে পারবে। একটি নল দ্বারা একটি জলাধার 15 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা ওই জলাধার 20 মিনিটে নিঃশেষ হয়। জলাধারটি অর্ধ জলপূর্ণ অবস্থায় দুটি নল একসাথে খোলা হলে জলাধারটি জলপূর্ণ হতে কত সময় নেবে? তাহলে ধরি দুটো পাইপ, একটা হচ্ছে এ পাইপ ভর্তি করে আর বি পাইপ খালি করে। আচ্ছা, এ 15 মিনিটে ভর্তি করে আর বি 20 মিনিটে খালি করে। দুটো এলসিএম কত? 60। তাহলে এ 4 গুণ 60, এ 3 গুণ 60, 3। অর্থাৎ এ 4 করে ভর্তি করে আর এ 3 করে খালি করে। দুটো যদি একসঙ্গে চলে তাহলে জমা হবে কত? জমা হবে 1 লিটার করে, প্রতি মিনিটে 1 লিটার করে জমা হয়। এখন এই 60টা হচ্ছে আমার ক্যাপাসিটি, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 লিটার। এবার বলেছে অর্ধেক জল পূর্ণ আছে, অর্ধেক মানে 30 লিটার জল আছে, আরো 30 লিটার ভরতে হবে। যে 30 লিটার ভরতে হবে সেক্ষেত্রে এই দুটো পাইপ এবি ছাড়া হয়েছে। তাহলে এবি ছাড়লে কত? মিনিটে 1 করে ভর্তি হবে। তাহলে আমার ভরতে হবে কত? 30 লিটার জল। 30/1 = 30 মিনিট। অর্থাৎ বাকি অর্ধেক ভর্তি হতে সময় লাগবে 30 মিনিট। একটি কৃষক 30 দিনে একটি জলাধার নির্মাণের উদ্দেশ্যে 30 জন কর্মী নিযুক্ত করার পর 20 দিনের কাজটি অর্ধেক অংশ সম্পন্ন হলো। যথাসময়ে কাজ সম্পন্ন করতে হলে আরো কতজন কর্মী নিয়োগ করতে হবে? এক্ষেত্রে বলেছে 30 জন শ্রমিককে দিয়ে 30 দিনে কাজটি করাবে, কিন্তু দেখা যাচ্ছে 20 দিন পরে ওই 30 জন লোক অর্ধেক কাজ করেছে। তাহলে অর্ধেক কাজ আর অর্ধেক কাজ, তাহলে পুরো কাজ হবে। তাহলে 30 জন লোক 20 দিন কাজ করেছে, তাহলে মোট হচ্ছে 600টা কাজ। এই 600টা কাজ বা 600 দিনের কাজ, 600টা কাজ ধরি, তাহলে 600টা কাজ মানে হচ্ছে পুরো অর্ধেক। তাহলে বাকি অর্ধেক কত? বাকি অর্ধেক 600। আচ্ছা, এই 600টা কাজ করেছে 20 দিনে 30 জন শ্রমিক। এখন বলেছে যে আমার কাজটা 30 দিনেই শেষ করতে হবে। তাহলে 20 দিন করেছে আর 10 দিন বাকি আছে। 10 দিনে 600 পিস কাজ করতে হবে। তাহলে 600 পিস কাজ করতে গেলে 600/10 = 60। অর্থাৎ 60 জন শ্রমিক লাগবে। আমি নিয়োগ করেছি কত, বা কৃষকটি নিয়োগ করেছে কত? 30 জন। তাহলে আরো 30 জন লাগবে। তাহলে 60 - 30, তাহলে আরো 30 জন শ্রমিক নিয়োগ করতে হবে। ট্যাক্সিতে ভ্রমণের প্রথম 2 কিমি দূরত্বের ভাড়া 16 টাকা এবং পরবর্তী প্রতি 200 মিটার দূরত্বের জন্য 1 টাকা 50 পয়সা। ট্যাক্সিতে 8 কিলোমিটার দূরত্ব ভ্রমণের জন্য ভাড়া কত লাগবে? অর্থাৎ এখানে 8 কিলো মোট মানে ভ্রমণ করতে কত টাকা মোট লাগবে সেটা জানতে চেয়েছে। তাহলে 8 কিমির মধ্যে প্রথম 2 কিমির ভাড়া কত? প্রথম 2 কিমির ভাড়া হচ্ছে 16 টাকা, 2 কিমির ভাড়া। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 6 কিলোমিটার। এখন 6 কিলোমিটার, তারপরে প্রতি 200 মিটারের ভাড়া হচ্ছে 1.5 টাকা বা 1 টাকা 50 পয়সা। তাহলে 1 কিলোমিটারের মধ্যে কত হচ্ছে? 1 কিলোমিটার দাম 200 5 200 1000। তাহলে 5 ইন্টু প্রতি 1 কিলোমিটার ভাড়া হচ্ছে 5 ইন্টু 1.5 বা 5 ইন্টু 1.5 = 7.5। অর্থাৎ 1 কিলোমিটার ভাড়া কত? 7 টাকা 5 পয়সা। তাহলে 6 কিলোমিটার ভাড়া কত? 6 কিলোমিটার ভাড়া 6, তাহলে 5 × 3 = 0, 6 × 42 = 45, অর্থাৎ 45 টাকা। তাহলে বাকি 6 কিলোমিটার ভাড়া হচ্ছে 45 টাকা। তাহলে আমার টোটাল ভাড়া কত হবে? 16 + 45। তাহলে মোট কত হচ্ছে? 6 × 11 = 6, 61 টাকা। অর্থাৎ 8 কিলোমিটার ভ্রমণ করতে মোট লাগবে কত? 61 টাকা।